রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। মানিকগঞ্জের শেষ জানাজায় মানুষের ঢল। হঠাৎ বেসামাল নিত্যপণ্যের বাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছ, মাংস ও সবজির দাম। টানা দাবদাহের প্রভাব বলছেন বিক্রেতারা। এবং দ্রুত গতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর কাজ। 50টি পিয়ারের ওপর 49টি স্প্যানের বেশিরভাগই এখন দৃশ্যমান। দর্শক দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামেই চিরনিদ্রায় শায়িত হলেন চট্টগ্রামের পতেঙ্গায় বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। এর আগে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে চেপে শেষবারের মতো নিজ এলাকায় যান জাওয়াদ। মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন শত শত মানুষ। মানিকগঞ্জ থেকে আব্দুল আলিমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে জানাজা শেষে নিহত পাইলট আসিম জাওয়াদের দাফন সম্পন্ন হয়েছে। বেলা ৩টার দিকে মানিকগঞ্জের সেউতা কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে। এর আগে দুপুরে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হয় মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। সেখানে তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন শত শত মানুষ, স্বজন ও প্রতিবেশীরা। ওদের ব্যাচের ফার্স্ট বয় ছিল সোল পাওয়া, এবং যতগুলা ট্রেনিং হয়েছে সবগুলোর মধ্যে রাশিয়া, পাকিস্তান, ইন্ডিয়াতে সবগুলাতেও ফার্স্ট হয়েছে। এবং ও অনেক চৌখোশ একজন ক্যাডেট ছিল বাংলাদেশ বিমান বাহিনীর। তার পরিবারের একমাত্র সন্তান এবং খুব আদরের সন্তান, কিন্তু সে তার মা কিভাবে এই শোক কাটিয়ে উঠবে আমাদের জানা নেই। সে কিছুক্ষণ পর মূর্ছা যাচ্ছে। বাদ জুমা সেখানেই অনুষ্ঠিত হয় তৃতীয় ও শেষ নামাজে জানাজা। এতে অংশ নেন শত শত মানুষ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। এই ধরনের মেধাবী ছেলে আসলে মানিকগঞ্জের বুকে খুঁজে পাওয়া খুব বিরল। প্রথম জীবনেই সে অত্যন্ত একজন মেধাবী ছাত্র ছিল, কারণ আমরা জানি সে ডাক্তারিতে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিংতে চান্স পেয়েছে, কিন্তু কোনো জায়গায় সে ভর্তি হয়নি। তার জীবনে আকাঙ্ক্ষা ছিল পাইলট হওয়ার, সেই পাইলট হওয়ার স্বপ্ন নিয়েই সে এগিয়ে চলেছে। আল্লাহ পাক তাকে পাইলট হিসেবেই কবুল করেছেন। মানিকগঞ্জবাসী আমরা খুবই দুঃখিত, মর্মাহত, বেদনাভূত যে আমরা মনে করি যে এই ধরনের ছেলের যে হঠাৎ অ্যাক্সিডেন্টে প্লেন দুর্ঘটনার মধ্য দিয়ে ইন্তেকাল হলো, এটার একটা সঠিক তদন্ত হওয়া উচিত। এই তদন্তের মধ্য দিয়ে আমরা আসলে জানতে চাই কেন, কিভাবে এই দুর্ঘটনাটা ঘটেছে। জানাজা ও দাফনকালে নিহত আসিম জাওয়াদকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সেই সাথে 30 রাউন্ড ফাঁকা ফায়ারিং করা হয়। চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর বৃহস্পতিবার পতেঙ্গার বানৌজা ইশাখা হাসপাতালে পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিউজ ডেস্ক, দেশ টিভি। এর আগে বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনীর সদস্যরা। সকালে চট্টগ্রাম থেকে তার মরদেহ আনা হয় তেজগাঁওয়ের বিমান ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে। সেখানে দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সন্তানের জন্য সকলের কাছে দোয়া চান আসিমের বাবা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বৃহস্পতিবার চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পরে প্রশিক্ষণ শেষে ফেরার সময় বিমানটি কর্ণফুলী নদীর মোহনায় দুর্ঘটনায় পতিত হয়। এই ঘটনায় মৃত্যু হয় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের। শুক্রবার সকালে তার মরদেহ আনা হয় ঢাকা সেনানিবাসের বিমানঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে। আসিম জাওয়াদের পাইলট হয়ে ওঠা নিয়ে স্মৃতিচারণ করেন তার বাবা। ছেলের জন্য দোয়া চান সকলের কাছে। সিকিউরিটিহীন চাকরি, ফ্লাই করবে, দেশের জন্য ফ্লাই করবে, তবু আমি দিয়েছি। ওর আম্মা যথেষ্ট না করেছে আমাকে, কিন্তু আমি ওর যেটা আগ্রহ আমি সেটাকে সম্মান করে ওকে আমি দিয়েছিলাম। ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন। এরপর দ্বিতীয় জানাজায় অংশ নেন বিমান বাহিনী সহ 3 বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা। জানাজা শেষে 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহে।
শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ প্যারেড সহকারে ধীর গতিতে লাশবাহী গাড়িতে তোলা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে হঠাৎই বেসামাল নিত্য পণ্যের বাজার লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা। ঊর্ধ্বমুখী মাছ, মাংস ও মশলা জাতীয় পণ্যের দামও। এতে নাভিশ্বাস সাধারণ মানুষের। বিক্রেতারা বলছেন টানা তাপপ্রবাহ এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের মাঠ, যার প্রভাবে কমেছে পণ্যের সরবরাহ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সরবরাহে ঘাটতি নেই তেমন কোনো যৌক্তিক কারণ। তবুও চট্টগ্রামের বাজারে প্রায় সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 40 থেকে 50 টাকা। গরুর মাংস 800 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। আমরা যারা পারতেছি কিনতেছি, যারা পারতেছি না কিনতেছি না। গত সপ্তাহে নিলাম একরকম, এখন দেখতেছি অনেক বেড়ে গেছে। চিংড়ি মাছ ধরেন 800 900 বলতেছে, যেগুলো আমরা 600। করলা 80 টাকা, বেগুন 80 টাকা, পটল 80 টাকা, আলু 50 থেকে 60 টাকা। এক সপ্তাহের ব্যবধানে বরগুনার বাজারে সব ধরনের মাছ কেজিতে বেড়েছে 150 থেকে 200 টাকা। ফলে আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। প্রচুর দাম, এটা সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না। এবং যারা আমরা মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর এবং ছোট চাকরি করি, তাদের টিকে থাকাই বড় কঠিন। ভোলার বাজারে অন্যান্য সবজির সাথে সবচেয়ে বেশি বেড়েছে আদা ও কাঁচামরিচের দাম। সপ্তাহান্তে কাঁচামরিচ 50 আর আদার দাম বেড়েছে কেজিতে 40 টাকা। এত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে যে এখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। দাম নিয়ন্ত্রণে মনিটরিং বাড়ানোর কথা বলছেন ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ মুনাফাখোর এবং যারা বাজারকে অস্থিতিশীল করতে চায় এরকম কোনো ব্যবসায়ীর যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সামনে যেহেতু পবিত্র ঈদুল আজহা, মশলার বাজারে মনিটরিং জোরদার করা হবে। সিরাজগঞ্জের কাঁচা বাজারে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, বেগুন সহ সব ধরনের সবজির দাম আকাশচুম্বী। টানা দাবদাহে সবজির ক্ষেত নষ্ট হয়, সরবরাহ কমেছে বলছেন বিক্রেতারা। কাঁচা মরিচের দাম বেশির কারণ হলো আপনার প্রচন্ড রোদের কারণে গাছগুলো মরে যাচ্ছে। আমাদের সরবরাহ কম থাকার কারণে আসলে দামটা একটু বেশি। প্রয়োজনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথা জানালেন জেলা মার্কেটিং কর্মকর্তা। আমরা প্রতিদিন সপ্তাহে 7 দিনের মধ্যে প্রতিদিনের রিপোর্ট কালেকশন করি, ডিসি স্যারকে দেই এবং আমি মাসে অন্তত 20 দিন মোবাইল কোর্ট করি। হঠাৎ দাম বৃদ্ধির এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ ক্রেতা। আর কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে যারা মানুষের পকেট কাটেন তারা সবসময়ই রয়ে যান ধরাছোঁয়ার বাইরে, এমনটাই বলছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। দর্শকের ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, সমাবেশে নেতাকর্মীরা কি বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ জানাবেন। লাবণী, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দক্ষিণ বিএনপির আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশের যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি ইতিমধ্যেই তার আনুষ্ঠানিকতা শুরু করেছে এবং বেলা 3টার পরপরই এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতিমধ্যে এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যে বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন, সেই সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সহ যে বিভিন্ন সহযোগী সংগঠনগুলো আছে সেই সহযোগী সংগঠনগুলো একেবারে ওয়ার্ড পর্যায়ে ক্ষুদ্র ইউনিট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা তাদের ব্যানার ফেস্টুন নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করছেন। এবং আজকের এই সহযোগী সংগঠনের যে নেতারা যেটি বক্তব্য রাখছেন যে 7ই জানুয়ারি নির্বাচন জনগণ বর্জন করেছে এবং সেই বর্জনের মধ্য দিয়ে যে বিএনপির যে চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে দেশের জনগণ। এবং সেই যে বিএনপির যে এক দফা চলমান আন্দোলন চলছে, এই আন্দোলনের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, গণতন্ত্র ফিরিয়ে না দেওয়া পর্যন্ত
আন্দোলন চলতে থাকবে এমনটি কিন্তু দাবি করা হচ্ছে। এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যেটি দাবি করছেন যে চলমান আন্দোলনকে দমানোর জন্য অপকৌশল হিসেবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে এবং ফরমাইশি সাজা দিয়ে তাদের কারান্তরীণ করে রাখা হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের নেতাকর্মীদের মুক্ত করবেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন এমনটি দাবি কিন্তু করছেন। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের যারা নেতারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং তাদের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারবো দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন কোনো দিক নির্দেশনা আছে কিনা। লাবণী। ধন্যবাদ সাইফুর রিপন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। সেখান থেকেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন। দ্রুত গতিতে এগিয়ে চলছে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর কাজ। এরই মধ্যে শেষ হয়েছে 84% কাজ। 50টি পিয়ারের উপর 49টি স্প্যান বসিয়ে দৃশ্যমান হয়েছে সেতুটির পুরো 4.8 কিলোমিটার সুপার স্ট্রাকচার। আগামী ডিসেম্বরে এই নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা কর্তৃপক্ষের। সিরাজগঞ্জ থেকে সহকর্মী সাইমুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। সেতুতে বসানো হয়েছে 50টি পিয়ার। প্রতি 2টি পিয়ারের মাঝখানে একটি করে মোট 49টি স্প্যান বসানো শেষ হয়েছে। সেতুর উপরে রেল লাইন স্থাপন শেষ হয়েছে 2.25 কিলোমিটার। রেল সেতুতে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণও শেষ দিকে। এখন অ্যাডজাস্টমেন্টের কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। বাকি কাজগুলো যথাসময়ে শেষ হবে বলে আশা করছেন তারা। আমাদের পিয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখছেন আমাদের পুরো স্প্যান কমপ্লিট হয়ে গেছে। আমাদের ইমবাকমেন্টের কাজটা শেষ হয়ে গেছে, ট্রেনিং এর কাজটা আমাদের এখানে চলমান রয়েছে। ইনশাআল্লাহ সবই যতটুকু কাজ হয়েছে সবই আমরা সময়ের সঙ্গে পরিকল্পনার সঙ্গে এবং কোয়ালিটিফুল ভাবে করতে পেরেছি। বাকিটুকু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এরই মধ্যে 84% কাজ শেষ হয়েছে বলে জানান সেতুটির প্রকল্প পরিচালক। সেতুর পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইল অংশের কাজ আগামী আগস্টে এবং পশ্চিম পার সিরাজগঞ্জ অংশের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি। পর্যায়ে আসলে ওভারঅল অগ্রগতি 84%। WD2 পোরশনে সুপার স্ট্রাকচারের কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলতেছে। কিছু কাজ আমাদের জুনের আগেই শেষ হয়ে যাবে। আর WD2 প্যাকেজের যে মাইনর ওয়ার্কগুলো সেটা সম্পাদন শেষে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারবো। রেল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভা শেষে বক্তব্য রাখছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা যুক্ত হচ্ছি তার বক্তব্যে। বিএনপি সভা মানেই সন্ত্রাস, বিএনপি সমাবেশ মানেই নৈরাজ্য, সমাবেশ মানে পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের উপর নির্যাতন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা। এটা আমরা 28 অক্টোবর সারা দেশের মানুষ লক্ষ্য করেছে, আন্দোলন করেছে। আমরা নাকি পালাবার পথ পাব না। আর সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব সব একে একে সব নেতা কত যে দ্রুত, বোধহয় দৌড়সালাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। পালায় কারা?
আবারও প্রমাণ হয়েছে। পালায় বিএনপি, সেই 2007 সালে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলেখা দিয়ে আর রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গিয়েছে। সেই নেতার আজও বাংলাদেশে ফেরার সৎসাহস হয়নি। যেই নেতার নির্দেশে এখন বিএনপি চলে, সেই নেতৃত্ব রিমোট কন্ট্রোল লিডারশিপ। বাংলাদেশের আন্দোলন নেতৃত্ব যদি বাংলাদেশের রাজপথে না থাকে, সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যৌথ সভা শেষে বক্তব্য রাখছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবনার সুজানগরে বাড়িঘর, মন্দির ও দোকানপাটে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। অভিযোগের তীর নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থকদের দিকে। এতে আহত হয়েছেন মুক্তিযোদ্ধা সহ আরও 10 জন। পাবনা প্রতিনিধি এস এ আসাদের পাঠানো তথ্য ছবিতে শরীফুল ইসলামের প্রতিবেদন। পাবনার সুজানগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর, মন্দির ও দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গেল বুধবার রাতে কয়েক দফায় কয়েকটি ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে মুক্তিযোদ্ধা সহ আহত হয়েছে অন্তত 10 জন। ভুক্তভোগীরা জানান, গত 8 মে অনুষ্ঠিত নির্বাচনে সুজানগর উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে শাহিন পরাজিত হলে ফলাফল ঘোষণার পর থেকেই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার মানিকহাট, সাগরকান্দি ও সাতবাড়িয়া সহ কয়েকটি ইউনিয়নে প্রায় অর্ধশত বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় আব্দুল ওহাবের সমর্থকরা। আমার বাচ্চারা সবাই পালাইছে নিজের জানের নিরাপত্তার জন্য। আমরা মেয়ে মানুষ ছিলাম, মেয়ে মানুষ ঘরের ভিতর কুপাইছে, গুলি করছে। সবার একখান করে অস্ত্রপাতি দিয়ে হামলা করাইছে, বাড়ি ঘর কুপাইছে, লুটপাট করেছে, মহিলা মানুষের গায়ে লাগালে পারছে। গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন আহমদপুর দক্ষিণচর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, আলম, রানী বেগম সহ বেশ কয়েকজন। হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন শাহিনুজ্জামান শাহিন। নির্বাচনের শেষ হতে না হতেই এতে শতাধিক বাড়িঘর লুটপাট এবং আমরা নিজেরাও নিরাপত্তাহীনতায় রয়েছি, যে কখন যেন আমাদের উপর হামলা হয়, কখন যেন আমাদের উপরকে ঘর বাড়ি ছাড়ার হুমকি আসে, ব্যবসা প্রতিষ্ঠান, মানে বিভিন্ন জায়গা মনে হচ্ছে যে এটা পাকিস্তান বাহিনী যেভাবে রাতের অন্ধকারে দখল করেছিল, আমার মনে হচ্ছে সুজানগরে সেটা হয়েছে। সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, সুজানগরে নির্বাচন পরবর্তী বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সহিংসতা মোকাবেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। যারা সেখানে ভুক্তভোগী ছিলেন আমরা তাদেরকে বলেছি যে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন, এবং অলরেডি আমাদের কাছে তারা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসতেছে, আমাদেরকে ফোন করছে তারা আসবে। আমরা বলছি আপনারা আসেন, আমরা যেহেতু বেআইনি কোনো কিছুই গ্রহণযোগ্য নয়, আমরা সেটাতে আইনগত ব্যবস্থাই গ্রহণ করব, আমরা মামলা রুজু করব, আসামি গ্রেপ্তার হবে এবং ন্যায়ের পথেই বা ন্যায় জাস্টিফাইড হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোলায় তীব্র স্রোতে ট্রলার ডুবিতে এক জেলে নিহত হয়েছে। ভোলার মেঘনায় তীব্র স্রোতে জেলেদের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা হারুন নামের এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে 2 ছেলেকে নিয়ে হারুন মাঝি মেঘনার কাঠির মাথা পয়েন্টে ইলিশ শিকার করছিলেন। এ সময় তীব্র স্রোতের কারণে তাদের মাছ ধরার ট্রলারটি নদীতে থাকা একটি পলটুনের সাথে ধাক্কা লেগে নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা 2 জেলে জীবিত উদ্ধার হলেও বাবা হারুন নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা তার মৃতদেহ উদ্ধার করে। ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে 11টি দোকান। শুক্রবার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নেসার ডাক্তার মার্কেটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তা রিয়াজ মাহমুদ জানান,
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় 11টি দোকান পুড়ে যায়। এর মধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইল বিক্রয় ও সার্ভিসিং, একটি স্বর্ণের দোকান সহ বিভিন্ন দোকান ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। চাঁদপুর সদরের রামপুরে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে একটি সামাজিক সংগঠন। শুক্রবার বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সেবা দেয় আলোর দিশারি ফাউন্ডেশন। এ সময় 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের রোগ নির্ণয় করে চিকিৎসাপত্র দেন। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি স্থানীয়রা। এর আগে 150 মানুষকে বিনামূল্যে খাবার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। পরে স্থানীয় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। মানিকগঞ্জের শেষ জানাজায় মানুষের ঢল। হঠাৎ বেসামাল নিত্যপণ্যের বাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছ, মাংস ও সবজির দাম। টানা দাবদাহের প্রভাব বলছেন বিক্রেতারা। এবং দ্রুত গতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর কাজ। 50টি পিয়ারের ওপর 49টি স্প্যানের বেশিরভাগই এখন দৃশ্যমান। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।